হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমাদের পলিটি যে সিরিজটা হচ্ছে, পলিটি সিরিজের মধ্যে আমরা এর আগের ক্লাসে প্রিএমবেলটা কমপ্লিট করে দিয়েছি। আর পার্ট 1 এবং পার্ট 2 যেটা তোমার সিটিজেনশিপ এবং ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, এটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা হবে পার্ট 3, কনস্টিটিউশনের যে পার্ট 3টা আছে, যেমন ফান্ডামেন্টাল রাইটস, তার আজকে পার্ট 1 পুরো। ফান্ডামেন্টাল রাইটসটা অনেকটা বড় চ্যাপ্টার, তার 5-6টা পার্টের মধ্যে এটা আমাদের কমপ্লিট করতে হবে। তো আজকে যেটা পুরো ফান্ডামেন্টাল রাইটসের পার্ট 1 এবং ফান্ডামেন্টাল রাইটসের বেসিকটা দেখব। ফান্ডামেন্টাল রাইটসটা কেন আনা হলো, আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসটা কেন যোগ করা হলো, এর সম্পর্কে বেসিক জিনিসটা দেখব। এরপরে যেটা এক্সাম রিলেটেড যেসব আর্টিকেলগুলো আছে, সেই আর্টিকেলগুলো আমরা নেক্সট ভিডিওতে একের পর এক দেখব, ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে, আমাদের জানতে হবে ফান্ডামেন্টাল রাইটসটা আমাদের কনস্টিটিউশন মেকার্সরা যারা কনস্টিটিউশন তৈরি করেছিল, তারা ফান্ডামেন্টাল রাইটসটা কেন অ্যাড করেছিল, এর পিছনে লজিকটা কী ছিল, তাদের তো নিশ্চয়ই কিছু ধারণা এসেছিল যে কারণে ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করেছিল। তো প্রথমে যেটা বোঝা যায় যে সিটিজেন, আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ জনগণ, তাদের না কিছু ইকুয়ালিটি, তাদের কিছু রাইটস আছে, ঠিক আছে? তাদের একটা ডিগনিটি আছে, তাদের যেটা আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদা, তাদের মধ্যে যে ইকুয়ালিটি, প্রতিটা মানুষের নিজস্বতা একটা মর্যাদা আছে, সেই মর্যাদাটাকে রক্ষা করার দায়িত্ব কার? সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন মেকার্স যারা ছিল, তারা এই জিনিসটাকে রিয়েলাইজ করেছিল, এবং সেটাকে রিয়েলাইজ করার ফলে তারা এই ডিগনিটিকে রক্ষা করার জন্য ফান্ডামেন্টাল রাইটস বলে একটা কনসেপ্ট আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়, ঠিক আছে? কারণ কি, একটা মানুষ, সে তার সারাটা জীবন সে কী করে যায়, মানে সে তার ডিগনিটির সঙ্গে কি বাঁচতে পারে, সে তার ম্যাটেরিয়াল, ইন্টেলেকচুয়াল এবং মরাল এবং স্পিরিচুয়াল লাইফ, ঠিক আছে, সেটা যেন সে ডেভেলপ করতে পারে, তার জন্য সেটা যেন কোনো রকম বাধার সম্মুখীন না হয়, স্টেট, আমাদের গভর্নমেন্ট যাতে কোনো রকম সেটাকে বাধা সৃষ্টি না করতে পারে, সেই বাধা থেকে যাতে সে নিজস্বতা, প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা বলে জিনিস আছে, সেই নিজস্বতাটাকে সে যদি আরও বেশি করে বেরিয়ে আসতে পারে তার মধ্যে থেকে, সেটাকে ঠিক করার জন্য, সেটাকে ঠিক রাখার জন্য আমাদের কনস্টিটিউশন মেকার্সরা কী করেছিল, ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করেছিল, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষের একটা বেসিক রাইটস দরকার, আমাদের জীবনে চলার পথে, জীবনের কিছু করার জন্য আমাদের নিজস্ব একটা বেসিক রাইটস দরকার, সেই বেসিক রাইটসটার জন্য কি ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করা হয়েছিল। তাহলে আমরা রিজনটা বুঝতে পারলাম ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করার পিছনে কারণটা কী ছিল। এরপরে যেটা আমরা দেখব যে ফান্ডামেন্টাল রাইটসকে ফান্ডামেন্টাল বলা হয় কেন, ঠিক আছে? ফান্ডামেন্টাল এই কারণে বলা হয়, কারণ এটা হচ্ছে প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন। কি কনস্টিটিউশন কি আমাদের ফান্ডামেন্টাল, আমাদের যে ফান্ডামেন্টাল যে ডিউটিস, রাইটসগুলো আছে, সেটাকে কী করছে কনস্টিটিউশন, কী করছে, প্রোটেক্ট করছে। আমাদের কোনো গভর্নমেন্ট প্রোটেক্ট করছে না, পুরোপুরিভাবে কনস্টিটিউশনের দ্বারা প্রোটেকশন পাচ্ছে, সেই কারণে এটাকে কেবল ফান্ডামেন্টাল বলা হয়। কোনো সাপোজ কোনো একটা ঘর আমরা তৈরি করছি, ঘর তৈরি করার জন্য কী করি, আমাদের প্রথমে বেস তৈরি করতে হয়, ঠিক আছে? খাল করে কি বেস তৈরি করতে হয়, সেই বেসটার উপরে কি পুরো ঘরটা দাঁড়িয়ে থাকে। সেরকমই ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে সেই আমাদের কনস্টিটিউশনের একটা বেস, কনস্টিটিউশনকে তৈরি করে দাঁড় করিয়ে রেখেছে কি আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা, সেই কারণে এটাকে ফান্ডামেন্টাল বলা হয়, ঠিক আছে? আর ফান্ডামেন্টাল রাইটসটা কি, ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে গভর্নমেন্ট অফ লস, নট অফ মেন, কি মানুষের দ্বারা তৈরি নয়, এটা হচ্ছে কি লয়ের দ্বারা তৈরি, গভর্নমেন্ট অফ লস, আইনের দ্বারা তৈরি, ঠিক আছে? আইনের অনুযায়ী চলবে, ঠিক আছে? মানুষের জন্য চলবে না, মানুষ যেটা চাইছে সেটা হবে না, ল যে কী বলছে সেইটা অনুযায়ী চলবে, সেই জন্য এটাকে বলে গভর্নমেন্ট অফ লস, নট অফ ম্যান। বুঝতে পারা গেল? এরপর যেটা বলছে, ইট প্রমোটস আইডিয়ালস অফ পলিটিক্যাল ডেমোক্রেসি। এটা কি প্রমোট, এটা এক্সামে আসে, অনেক কোশ্চেন এক্সামে এসেছে যে ইট প্রমোটস পলিটিক্যাল ডেমোক্রেসির কথা কোথায় বলা হয়েছে, পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলা হয়েছে তোমার ফান্ডামেন্টাল রাইটসে। 2023 একটা WBCS এক্সাম এসেছিল যে পলিটিক্যাল জাস্টিসের কথা কোথায় বলা হয়েছে, পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, আমরা আগের ক্লাসে পড়েছি, প্রিএমবেলে বলা হয়েছে। তাহলে পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলা হয়েছে তোমার ফান্ডামেন্টাল রাইটসে, এবং পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে কোথায়, তোমার প্রিএমবেলে। এরপর আমরা যেটা দেখবো যে ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা আসলো কোথা থেকে, আমরা তো বুঝতে পারলাম ফান্ডামেন্টাল রাইটসটা কেন আনা হয়েছিল, এবং ফান্ডামেন্টাল রাইটসের যে কনসেপ্টটা, এটা আনা হয়েছিল 1215 সালে। ইংল্যান্ডের রাজা ছিল কে, কিং জন, ঠিক আছে? ইংল্যান্ডের রাজা ছিল কিং জন। তিনি কী করেছিলেন, ফার্স্ট রিটেন ডকুমেন্ট করেছিলেন, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেনের জন্য, মানুষের জন্য একটা তিনি রিটেন ডকুমেন্ট তৈরি করেছিলেন, সেটাকে বলা হয় ম্যাগনা কাটা। সেরকমভাবে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, সেটাকেও কী বলা হয়, ম্যাগনা কাটা। তাহলে এই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ধারণাটা প্রথম কোথা থেকে এসেছিলো, প্রথম এসেছিলো তোমার ইংল্যান্ডের একটা চার্টার এসেছিলো, কোথায়, কিং জন একটা চার্টার দিয়েছিল, ঠিক আছে, 1215 সালে, সেটাকে বলে ম্যাগনা কাটা। সেই জন্য সেই কনসেপ্টটাকে আমাদের ফান্ডামেন্টাল রাইটসে আনা হয়েছে, এবং এই কারণে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেটাকেও কী বলা হয়, ম্যাগনা কাটা বলে। তাহলে ফান্ডামেন্টাল রাইটসের আরেকটা কী নাম আছে, আরেকটা নাম হচ্ছে তোমার ম্যাগনা কাটা। তাহলে এটা এক্সামে আসতে পারে যে ম্যাগনা কাটাকে বলে, কনস্টিটিউশনের ম্যাগনা কাটা কাকে বলে, তাহলে কনস্টিটিউশনের ম্যাগনা কাটা বলা হয় তোমার ফান্ডামেন্টাল রাইটসকে। আর আমরা বুঝতে পারলাম ফান্ডামেন্টাল রাইটসকে ম্যাগনা কাটা কেন বলা হয়। এরপর যেটা দেখবো আমরা, আমাদের যে কনস্টিটিউশন মেকার্সরা যে ফান্ডামেন্টাল রাইটসের ধারণাটা কীভাবে আনলো, হঠাৎ করে তো চলে আসেনি। তাহলে প্রথমে আমরা দেখলাম কী কারণে দরকার ছিল ফান্ডামেন্টাল রাইটস, তারপরে দেখলাম ধারণাটা কোথা থেকে আসলো, এবার আমাদের কনস্টিটিউশন মেকার্সরা কী ভেবে
ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করেছিল সেটা দেখব। প্রথম হয়েছিল আমরা হিস্ট্রি ক্লাসে আমরা দেখবো এরপরে যখন মডার্ন হিস্ট্রি পড়বো, 1931 সালে কী হয়েছিল, করাচি সেশন হয়েছিল। 1931 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের করাচি সেশন হয়েছিল। সেই করাচি সেশনে ফান্ডামেন্টাল রাইটসের রেজলিউশন পাস হয়েছিল। তার প্রেসিডেন্ট কে ছিল, সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1931 সালে করাচি সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে করাচি সেশন হয়েছিল, সেখানে কি যে ফার্স্ট ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা দেওয়া হয়েছিল। সেখানে কী কী বলা হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, সেক্স অ্যান্ড রিলিজন। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল রাইটসের যে ধারণাটা প্রথম কোথায় করাচি সেশনে এনেছিল, কার নেতৃত্বে, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1931 সালে। এই কোশ্চেনটা মনে রাখতে হবে যে ফান্ডামেন্টাল রাইটসের ধারণাটা কোথা থেকে এসেছিলো, মানে কনস্টিটিউশন মেকার্সরা কোথা থেকে দিয়েছিল, সেটা হচ্ছে কোথায়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। এরপর আমাদের যে কনস্টিটিউশন মেকার্স যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যখন বসেছিল, তারা যখন ডিসকাশন করেছিল, সেই ডিসকাশন করার সময় যে আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কী হবে, কোন ফান্ডামেন্টাল রাইটকে আমরা অ্যাড করব, এটা নিয়ে যখন ডিসকাশন হয়েছিল, তখন কি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল, সেটা করা হয়েছিল ইউএসএ থেকে। তাহলে ইউএসএর একটা আছে, সেটা কী বলে, বিল অফ রাইটস। ইউএসএর কনস্টিটিউশনে বিল অফ রাইটস আছে। সেই বিল অফ রাইটসকে অনুকরণ করে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কী করা হয়েছিল, লেখা হয়েছিল। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে ফান্ডামেন্টাল রাইটটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল, কোন কান্ট্রি থেকে, সেটা করা হয়েছিল ইউএসএ থেকে। তার নামটা কী ছিল, বিল অফ রাইটস। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। আর এর আগের কোশ্চেনটা কী দেখলাম, যে কোন সেশনে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে প্রথম আলোচনা করা হয়েছিল, সেটা হয়েছিল করাচি সেশনে। আর কোথা থেকে নেওয়া হয়েছিল, ইউএসএ থেকে নেওয়া হয়েছিল, কোথায়, বিল অফ রাইটস থেকে। বুঝতে পারা গেল। এরপর যে আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে এবার আমরা দেখে নিলাম যে ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করা হলো, এবং অ্যাডটা কোথায় করা হলো, পার্ট 3-তে করা হলো। পার্ট 1 দেখেছিলাম ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 2 দেখেছিলাম সিটিজেনশিপ, এবং পার্ট 3 আজকে পড়বো। পার্ট 3-তে কী করা হয়েছিল, ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করা হয়েছিল। এবং ফান্ডামেন্টাল রাইটসটা কাদের জন্য, এর ফান্ডামেন্টাল রাইটসটা কি কোনো গভর্নমেন্টের জন্য নয়, ফান্ডামেন্টাল রাইটসটা অনলি হচ্ছে সিটিজেনের জন্য, সাধারণ মানুষের জন্য। আমাদের যে রাইটসটা, আমাদের যেটা নিজস্ব একটা রাইটস, সেই রাইটসটাকে প্রোটেক্ট করার জন্য ফান্ডামেন্টাল রাইটসটা অ্যাড করা হয়েছিল। কোথায় অ্যাড করা হয়েছিল, পার্ট 3-তে। তাহলে পার্ট 3-তে অ্যাড করা হয়েছিল। আর কত থেকে কত নম্বর আর্টিকেল এক্সামে আসতে পারে, আর্টিকেলটা হচ্ছে 12 থেকে 35। তাহলে প্রথম 1 থেকে 5 দেখেছিলাম আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তার 5 থেকে 6 থেকে 12 11 দেখলাম আমরা কি সিটিজেনশিপ, এবং 12 থেকে 35 নম্বর আর্টিকেল দেখবো, সেটা হচ্ছে তোমার কি ফান্ডামেন্টাল রাইটস। বুঝতে পারো। তাহলে পার্ট 3 এবং 12 থেকে 35 নম্বর আর্টিকেল হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এরপর হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসটা শুধুমাত্র কি আমাদের সিটিজেনকে দেওয়া হয়েছে, মানে আমরা যারা ভারতীয় নাগরিক তাদেরকে কি দেওয়া হয়েছে না। ধরো সাপোজ কেউ বিদেশ থেকে আসলো, ভারতবর্ষে ঘুরতে আসলো, বা এখানে এসে বিজনেস করছে, বা এখানে এসে চাকরি বাকরি করছে, যারা বিদেশি তাদেরকেও দেওয়া হয়েছে। আমাদের কনস্টিটিউশন এতটা সুন্দরভাবে তৈরি যে এই কনস্টিটিউশনে কি দুজনকে রাইটস দেওয়া হয়েছে, কি দুজনকেই ফান্ডামেন্টাল রাইটসের অধিকার দেওয়া হয়েছে। মানে ফান্ডামেন্টাল রাইটসটা কি সাধারণ মানুষের অধিকার, সেই কারণে ফান্ডামেন্টাল রাইটসকে যারা বিদেশ থেকে এসেছে তাদেরকেও মানে বিচ্যুত করে রাখা হয়নি, ঠিক আছে, তাদেরকেও আমাদের ফান্ডামেন্টাল রাইটসের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। আমাদের যারা এলিয়েন আছে, এলিয়েন বলতে কি আমাদের বিদেশি যারা, আবার এলিয়েন যারা আসছে, ঠিক আছে, বিদেশ থেকে যারা আসছে, তাদের মধ্যে একটা আমাদের ফ্রেন্ডলি এলিয়েন আছে, একটা এনিমি এলিয়েন আছে। মানে আমাদের যেসব কান্ট্রির সাথে ভারতবর্ষের শত্রুতা আছে, যেমন পাকিস্তান, চায়না, এরা হচ্ছে আমাদের এনিমি এলিয়েন। আর বাকি যারা ফ্রেন্ডলি কান্ট্রি, ঠিক আছে, রাশিয়া, তারপর হচ্ছে ইউএসএ, ঠিক আছে, বাংলাদেশ, এগুলো যে কী হচ্ছে আমাদের ফ্রেন্ডলি এলিয়েন, আমাদের মানে বন্ধুত্ব আছে এইসব কান্ট্রির সাথে। তাহলে ওই সব দেশ থেকে যেসব সিটিজেনরা আসবে, যারা আসবে, ঠিক আছে, তাদের সাথে আমাদের একটা আলাদা রকম অ্যালিয়েন থাকবে, ঠিক আছে। আর যারা এনিমি থেকে আসবে, এনিমি কান্ট্রি থেকে আসবে, তাদের সাথে আমাদের একটা আলাদা রকম তোমার ফান্ডামেন্টাল রাইট দেওয়া থাকবে। বুঝতে পারা গেল। তাহলে সিটিজেনকে কী কী মানে কিছু কিছু আর্টিকেল আছে যেগুলো শুধুমাত্র সিটিজেনকেই দেওয়া হয়েছে, যারা এলিয়েন কান্ট্রি থেকে যারা এসেছে তারা পাবে না, যারা এলিয়েন এসেছে বাইরে থেকে এসে তারা পাবে না। সেই সব আর্টিকেলগুলো কী কী, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি আর্টিকেল 15, আর্টিকেল 16, 19, 29 এবং 30। এই 5টা আর্টিকেল হচ্ছে শুধুমাত্র সিটিজেনকে দেওয়া আছে। এই আর্টিকেল কটা, মানে এই ফান্ডামেন্টাল রাইটস কটা এলিয়েন কাউকে দেওয়া হয়নি। তাহলে বুঝতে পারা গেল, তার মানে কি এলিয়েনকে দেওয়া কী কী দেওয়া হয়েছিল, 14 দেওয়া হয়েছিল, 17 দেওয়া হয়েছিল, 18 দেওয়া হয়েছিল, 20 দেওয়া হয়েছিল, 21 দেওয়া হয়েছিল। মানে যেগুলো এই 5টার মধ্যে নেই সেগুলো এলিয়েনকেও, মানে সেগুলো সিটিজেনও পাবে, এলিয়েনও পাবে। আর শুধুমাত্র আমাদের যারা সিটিজেন তারা পাবে কী কী, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30। এই 5টা আর্টিকেল শুধুমাত্র আমাদের সিটিজেনদের জন্যই আছে। বুঝতে পারা গেল। তাহলে সিটিজেন দেখলাম, এলিয়েন দেখলাম, এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলাম। এরপর আমরা যেটা দেখবো ফান্ডামেন্টাল রাইটস আর একটা হচ্ছে কনস্টিটিউশন রাইটস, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখবো। ফান্ডামেন্টাল রাইটস কোনটাকে বলে আর কনস্টিটিউশন রাইটস কোনটা বলে, মানে এটা অনেক সময় এক্সামে আসে এবং এটা কনফিউশন করে যে এটা ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে না এটা কনস্টিটিউশনাল রাইটসের আন্ডারে পড়ে। তাহলে মেজর ডিফারেন্সটা কি, মেজর ডিফারেন্স হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল যেগুলো আছে সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, বাকি যেগুলো সব হচ্ছে কনস্টিটিউশনাল রাইটস। তাহলে কি আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়, সাপোজ
আর্টিকেল 14 কেউ যদি আমার সাথে ডিসক্রিমিনেশন করে, ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল আমরা জানি, ঠিক আছে, আইনের চোখে সবাই সমান, তাহলে এটা থেকে যখনই ডিসক্রিমিনেশন হবে, সেই ডিসক্রিমিনেশন যদি আমার সাথে ডিসক্রিমিনেশন হয়, ঠিক আছে, আমার রিলিজিয়ান থেকে, আমার কাস্ট থেকে যদি আমার সাথে ডিসক্রিমিনেশন হয়, আমি কী করতে পারি, আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যেতে পারি। সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী যেতে পারি, আর্টিকেল 32, এবং হাইকোর্টে আর্টিকেল 226 দেখে আমরা কি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টকে অ্যাপ্রোচ করতে পারি যে আমার সাথে ডিসক্রিমিনেশন হচ্ছে। কিন্তু যদি আমার কনস্টিটিউশনাল রাইটস, সাপোজ আমার প্রপার্টি আছে, আমার একটা কোনো জায়গা আছে এবং সেই জায়গাটা কেউ নিয়ে নিল, ঠিক আছে, গভর্নমেন্ট নিয়ে নিল, সেটা কি আমার কি তো রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়। আমি কি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারবো না, আমাকে লোয়ার কোর্টে যেতে হবে, ঠিক আছে, সেটা নিয়ে আমার সাথে কি কেস চলবে ওটা। কিন্তু যদি আমার ফান্ডামেন্টাল রাইটস, যদি আমাকে আমার ধর্মের, সাপোজ আমার একটা ধর্মীয় অধিকার, আমি আমার ধর্ম যদি পালন করতে না পারি, যদি সরকার আমার ধর্মটাকে পালন করা বন্ধ করে দেয়, তাহলে কী করতে পারি, আমি ডিরেক্টলি কোথায় যেতে পারি, সুপ্রিম কোর্টকে গিয়ে বলতে পারি যে আমার ফান্ডামেন্টাল রাইটস হরণ করা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স, যে ফান্ডামেন্টাল রাইটস হরণ যদি করা হয় কারো কোনো মানুষের, সাধারণ মানুষের, তো সে কোথায় যেতে পারে, ডিরেক্টলি কোথায় যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং ডিরেক্টলি হাইকোর্টেও যেতে পারবে, গিয়ে বলতে পারবে যে আমার ফান্ডামেন্টাল রাইটকে হরণ করা হচ্ছে। কিন্তু যদি আমার কনস্টিটিউশনাল রাইটকে হরণ করা হয়, তাহলে কি আমি ডিরেক্টলি যেতে পারবো না। তার জন্য কি মানে প্রথমে লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট, তারপর হায়ার কোর্ট, এইভাবে যেতে হবে। বুঝতে পারা গেল? তাহলে ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্বটা আমরা বুঝতে পারলাম যে এতটা গুরুত্ব, কারণটা কি বুঝতে পারা। এরপর যেটা দেখবো, ফান্ডামেন্টাল রাইটস কি অল লস দ্যাট আর ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন উইথ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস শ্যাল বি ভয়েড। মানে সাপোজ যদি কোনো ফান্ডামেন্টাল রাইটসকে যদি মানে ভায়োলেট করা হয়, মানে কোনো একটা ল পাস করলো সরকার, কোনো একটা ল পাস করার পর সেটা যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, মানে সাপোজ মুসলিমরা ধরো নামাজ পড়ছে, ঠিক আছে, মসজিদে নামাজ পড়ছে, এবং সরকার একটা ল পাস করে দিল যে মসজিদে নামাজ পড়া যাবে না, ঠিক আছে, তাহলে এটা কি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে। তাহলে কী করে, এই যে লটা সরকার পাস করবে, সেই লটা কি সুপ্রিম কোর্ট সেটাকে নাল অ্যান্ড ভয়েড বলে দিতে পারবে, সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করতে পারে। মানে যে কোনো ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে যদি সরকার কোনো ল বানায়, সেই লটাকে কি মানে আমার সুপ্রিম কোর্ট কী করবে, সেটাকে কী করবে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করতে পারে এবং আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিতে পারে। বুঝতে পারা গেলো? এটাই বলতে চাইছে। এরপর যে দেখবো আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কি 6টা ভাগে ভাগ আছে, টোটাল 6টা পার্ট আছে ফান্ডামেন্টাল রাইট। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আর্টিকেল রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত নম্বর আর্টিকেল, এক্সামে আসতে পারে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 নম্বর। যদি 15 নম্বর আর্টিকেল দিল যে এটা কি কার আন্ডারে পড়ছে, তাহলে ঠিক রাইট টু ইকুয়ালিটি। যদি 17 নম্বর বলে, তাহলে কি রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে। তাহলে রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 14 টু আর্টিকেল 18 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এরপর যেটা নেক্সট পার্ট হচ্ছে, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত হচ্ছে রাইট টু ফ্রিডম। আর্টিকেল 23 এবং 24 কী বলে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার। বুঝতে পারা গেল? আর আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশন রাইটস। আমার এডুকেশনাল রাইটস, আমার কালচারাল, আমি আমার কালচারকে প্রোটেক্ট করতে পারবো। এটা কত নম্বর আর্টিকেল বলছে, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30। এবং রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, এটা কত নম্বর আর্টিকেল বলছে, এটাকে বলে আর্টিকেল 32 নম্বর আর্টিকেল। তাহলে রাইট টু ইকুয়ালিটি দেখলাম। যদি তোমাকে বলা হয় আর্টিকেল 20 কোন আর্টিকেলের মধ্যে আসছে, তাহলে কত নম্বর, মানে কোন ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, তাহলে সেটা কি বলতে হবে, রাইট টু ফ্রিডমের মধ্যে আসছে। বুঝতে পারা গেল? তা রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এই 6টা জিনিস মনে রাখতে হবে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, আর্টিকেলগুলো পরপর মনে রাখতে হবে। তা রাইট টু ইকুয়ালিটির মধ্যে কী কী আর্টিকেল, আর্টিকেল 14 থেকে 18। রাইট টু ফ্রিডমের মধ্যে আর্টিকেল 19 থেকে 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন কত নম্বর, 23 এবং 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28। এবং কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটা হচ্ছে আর্টিকেল 29 এবং 30 মধ্যে। এবং রাইট টু কনস্টিটিউশন রেমিডিস আর্টিকেল 32 এর মধ্যে। তা প্রথমে কী হয়েছিল, প্রথমে ছিল মানে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন টোটাল 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল। কিন্তু পরবর্তীকালে 1978 সালে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রাইট টু প্রপার্টি বলে একটা তোমার আর্টিকেল 31 যেটা ছিল, রাইট টু প্রপার্টি ছিল, এটা একটা ফান্ডামেন্টাল রাইট ছিল। পরবর্তীকালে 1978 সালে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেটাকে ডিলিট করে দেয় এবং ডিলিট করে দিয়ে সেটাকে কী বলে, কনস্টিটিউশনাল রাইট তৈরি করে দেয়। আর দিয়ে ওটাকে আর্টিকেল 300 এতে কী করা অ্যাড করে দেওয়া হয়। এটা মনে রাখবে, এটা এক্সামে আসতে পারে যে রাইট টু প্রপার্টি কী ছিল, প্রথমে ফান্ডামেন্টাল রাইট ছিল, তাহলে প্রথমে ছিল 7টা, পরবর্তীকালে 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1978 সালে একটাকে ডিলিট করে দেওয়া হয়। এখন বর্তমানে কটা ফান্ডামেন্টাল রাইট আছে, 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। প্রথমে ছিল 7টা এবং 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাইট টু প্রপার্টিকে ডিলিট করে দিয়ে কোথায় সেটাকে অ্যাড করা হয়েছে, সেটাকে আর্টিকেল নাম্বার 300 এতে অ্যাড করে দেওয়া হয়েছে। বুঝতে পারা গেল? তাহলে আর্টিকেল নাম্বার 300 এতে কী অ্যাড করা হয়েছে, এক্সামে আসতে পারে। প্রথমে কটা ফান্ডামেন্টাল রাইট ছিল সেটাও আসতে পারে, এবং এখন কি 6টার নাম সেটাও আসতে পারে। বোঝা গেল? এরপর আমরা আজকে যেটা দেখবো, আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 দেখবো, ঠিক আছে। এবং 14 থেকে 18, 19 থেকে 22 যে পরপর যে আর্টিকেলগুলো আছে, এগুলো নেক্সট পার্টের আমরা দেখবো। তাহলে আজকে প্রথম যেটা আর্টিকেলটা দেখবো, আর্টিকেল 12।
আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়ি তখন কি দেখি একটা টার্মস বারবার আসে, সেটা টার্মটা হচ্ছে তোমার স্টেট বলে একটা টার্ম, ঠিক আছে। স্টেটের ডেফিনেশনটি কি, তাহলে আর্টিকেল 12 এটাই বলা হয়েছে স্টেটের ডেফিনেশন। স্টেট বলতে আমরা কি বুঝবো, স্টেট বলতে কি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বুঝবো এবং হচ্ছে পার্লামেন্টকে বুঝবো। মানে কি, একটা হচ্ছে তোমার লেজিসলেটিভ বডি, একটা হচ্ছে এক্সিকিউটিভ বডি। লেজিসলেটিভ বডির কাজ কি, লেজিসলেটিভ বডিটা কী করবে, আইন তৈরি করবে, আর এক্সিকিউটিভ বডি কী করবে, সেটাকে আইনটাকে কী করবে, লাগু করবে। সাপোজ পার্লামেন্ট কী হচ্ছে আমাদের লেজিসলেটিভ বডি, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যারা হচ্ছে মন্ত্রী আছে, মন্ত্রীর আন্ডারে যেসব অফিসাররা আছে, আইএস অফিসার বা ডব্লিউবিসি অফিসার, যেসব অফিসাররা আছে তারা কী করে, সেটাকে লাগু করে, সেই জন্য তাদেরকে এক্সিকিউটিভ বলা হয়। আচ্ছা, লেজিসলেটিভ কী করে, আইন তৈরি করে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ কি স্টেটের পার্ট, সেরকম স্টেট গভর্নমেন্টও স্টেট লেজিসলেচার যেটা আছে আর স্টেট গভর্নমেন্ট যেটা আছে সেটাও স্টেটের পার্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনকে তৈরি করে, আইন তৈরি করে পার্লামেন্ট, আর সেটাকে লাগু কে করে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার অফিসাররা। সেই জন্য যারা অফিসার হয় ডব্লিউবিসিএস বা আইএস অফিসার, তাদেরকে এক্সিকিউটিভ বলা হয়, বুঝতে পারলেন, কারণ তারা আইনটাকে কী করে, লাগু করছে। তাহলে স্টেট বলতে, স্টেটের ডেফিনেশনটা দেওয়া আছে আর্টিকেল 12-এ। স্টেট বলতে কাকে কাকে বোঝানো হয়েছে, এটা এক্সামে আসতে পারে। স্টেট বলতে কাকে বোঝানো হয়েছে, তাহলে স্টেট বলতে বোঝানো হয়েছে পার্লামেন্টকে বলা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হয়েছে। স্টেটের দিকে দেখবো, স্টেট লেজিসলেচারকে বলা হয়েছে, স্টেট গভর্নমেন্টকে বলা হয়েছে। লোকাল অথরিটিস, যেটা আমাদের মিউনিসিপ্যালিটিস আছে, পঞ্চায়েত আছে, এগুলো কি লোকাল অথরিটিস, এরাও কী করে, আইনকে লাগু করে এবং আইন তৈরি, কিছু কিছু ক্ষেত্রে আইন তৈরিও করে। তাহলে লোকাল অথরিটিস এটাও স্টেটের আন্ডার আসে। এবং কিছু স্ট্যাচুটরি এবং নন স্ট্যাচুটরি বডিস আছে, যেমন হচ্ছে এলআইসি, ওএনজিসি, এরাও কী করে, এরা নিজস্ব কিছু একটা আইন তৈরি করে, নিজস্ব কিছু, এদের নিজস্ব কিছু রুলস আছে। স্ট্যাচুটরি নন স্ট্যাচুটরি বডিসটা কি আমরা পরবর্তী ক্লাসে দেখবো এবং পরবর্তী ক্লাসে বুঝবো স্ট্যাচুটরি মানে কি, নন স্ট্যাচুটরি মানে কি। তাহলে আমরা স্টেটের ডেফিনেশনটা এখানে আর্টিকেল 12-এ কী বলছে, আর্টিকেল 12 বলছে, যদি এক্সামে আসে যে স্টেটের ডেফিনেশন কত নম্বর আর্টিকেল দেওয়া আছে, তাহলে আর্টিকেল 12-এ, বুঝতে পারা গেলো। এবার যদি তার থেকেও যদি ডিটেলসে কোশ্চেন আসে যে আর্টিকেল 12-এ আমাদের স্টেট বলতে কাকে বোঝানো হয়েছে, তখন এইগুলো আসবে, ঠিক আছে। পার্লামেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, স্টেট গভর্নমেন্ট, লোকাল অথরিটিস এবং স্ট্যাচুটরি এবং নন স্ট্যাচুটরি বডিস, বুঝতে পারা গেলো। তাহলে আর্টিকেল 12-এ বলা হচ্ছে স্টেটের ডেফিনেশন। এরপর দেখবো আর্টিকেল 13। আর্টিকেল 13 বলছে, আর্টিকেল 13 ডিক্লেয়ার্স দ্যাট অল লস দ্যাট আর ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস শ্যাল বি ভায়োলেটেড। এটা আগে একটু ডিসকাস করলাম যে আর্টিকেল 13 বলছে যদি কোনো ল সরকার পাস করে, ঠিক আছে, যদি কোনো ল সরকার পাস করে বা কোনো তোমার লেজিসলেটিভ বডি পাস করে বা হচ্ছে তো এলআইসি পাস করে বা কোনো স্ট্যাচুটরি নন স্ট্যাচুটরি বডি পাস করে, কোনো ল পাস করলো, সেই লটা যদি ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্ট হয়, আগে বললাম ফান্ডামেন্টাল রাইটসের মানে আমার কোনো ফান্ডামেন্টাল রাইটসকে যদি ভায়োলেট করে, তাহলে সেই লকে কি সুপ্রিম কোর্ট কী বলে, নাল অ্যান্ড ভয়েড বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিতে পারে। এটাই আর্টিকেল 13 বলছে। তাহলে আর্টিকেল 12-এ দেখলাম কি স্টেটের ডেফিনেশন, এবং আর্টিকেল 13-এ দেখলাম সরকার যদি কোনো ল পাস করে, সেই লটা যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, তাহলে সেই লটা হয়ে যাবে আমাদের আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিতে পারে সুপ্রিম কোর্ট, বুঝতে পারা গেলো। আশা করছি তোমাদের ভালো লাগলো ক্লাসটা। আর্টিকেল 13 পর্যন্ত দেখলাম, পরবর্তী ক্লাসে আর্টিকেল 14 to 18 দেখবো, বুঝতে পারলো। তাহলে যদি ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবে। তো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।